দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক সিসি হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছিল, এমন দাবি করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানীর মগবাজার এলাকার এক আত্মীয়ের বাসা থেকে হাবিবুল আওয়ালকে গ্রেপ্তারের পর এমনটাই জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে কিছু প্রক্রিয়া থাকায় আজকে সাবেক সিইসিকে আদালতে নেওয়া নাও হতে পারে। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির কর্মকর্তা। সাবেক সিইসির বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন করে প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আওয়াল। 5ই আগস্টের পট পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন। আমাদের তথ্য ছিল, আমরা অভিযান পরিচালনা করেছিলাম, বাট আমাদের তথ্য বিশ্লেষণে যথাস্থান আমরা না পাই, সেদিন অভিযান আমাদের সার্থক হয়নি। আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপাত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন, অর্থাৎ কাজী হাবিবুল আওয়ালের গ্রেপ্তার এবং তার রিমান্ড এবং অন্যান্য বিষয়ে আরও জানবো সহকর্মী ফরহাদুজ্জামানের কাছ থেকে। ফরহাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমরা একটু আগেই আসলে দেখলাম যে বারবার অবস্থান পরিবর্তন করছিলেন, তাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আনা হবে কিনা সেই ব্যাপারে জানবো। আর এই মুহূর্তে আপনার কাছে সবশেষ কি খবর আছে ডিবি কার্যালয়ের সামনে থেকে? ধন্যবাদ। আপনি জানেন সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালকে আজকে দুপুরে মগবাজারে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই বাসাটি তার না। গত 22 জন সাবেক সিএসি সহ 24 জনের বিরুদ্ধে বিএনপি একটা মামলা করেন, যেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেদিন সাবেক সিএসি নুরুল হুদা গ্রেপ্তারের পর ওই দিন রাত্রেই কিন্তু একটা গুঞ্জন উঠেছিল যে সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেটা পরবর্তীতে জানা যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী জানায় যে সেই তথ্যটা আসলে সঠিক নয়। এবং ডিবি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে মগবাজার একটি বাসা থেকে, সেই বাসাটি তার না। কারণ সেদিন নুরুল হুদার গ্রেপ্তারের পরে কিন্তু তিনি বারবার অবস্থান পরিবর্তন করছিলেন এবং তার মোবাইল ফোনও কিন্তু বন্ধ করেছিলেন, এবং গোপন সংবাদের ভিত্তিতে এবং তার মোবাইলের লোকেশন ট্র্যাক করে কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা বলছে যে অনেকটা সে আসলে পালিয়েই বেড়াচ্ছিল তারপর থেকে। কারণ আপনি জানেন যে সাবেক 3 সিএসি যেই আওয়ামী লীগের সময় যে 3 নির্বাচন হয়, সেই তিন নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার ছিল তাদের সহ প্রায় 24 জনের নামে মামলা করা হয়েছে, যেই মামলার এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং ডিবি বলেছেন যে আরও যারা রয়েছেন এর সাথে জড়িত এবং তাদেরও কিন্তু গ্রেপ্তার করা হবে। এবং আজকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে তাকে কোর্টে তোলা হবে কি না, তাই তিনি বলেছেন যে যেই মামলার যে তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি আসলে আরও বেশ কিছু তথ্য যাচাই বাছাই করবেন, এবং এরপরে যদি আজকে কোর্টে তোলার মতো তিনি মনে করেন তাহলে আজকে কোর্টে তুলবেন, না হলে হয়তো কালকে তাকে কোর্টে তোলা হতে পারে। এবং কতদিনের রিমান্ড নেবে সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য তারা জানায়নি। আসলে আমরা দেখেছি যে সাবেক যে সিএসি ছিলেন নুরুল হুদা, তিনি কিন্তু 4 দিনের রিমান্ডে রয়েছেন, এবং আরেকজন যে সাবেক সিএসি রয়েছেন কাজী রকিবউদ্দিন, তার বিষয়েও জানতে চেয়েছিলাম যে তাকে গ্রেপ্তার করা হবে কিনা। তাকেও কিন্তু গ্রেপ্তারের বিষয়টি কিন্তু বলা হচ্ছে এবং তাকেও কিন্তু গ্রেপ্তার করা হবে কিন্তু। এবং আমরা সিএসির সাথে আজকে আমাদের যে ডিবির যে কর্মকর্তা ছিল তিনিও জানিয়েছেন যে যতগুলো মামলা যে মামলা যে 24 জন রয়েছে সবার বিষয়ে আসলে তারা তথ্য যাচাই করছে, এবং একে একে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। এবং এখন পর্যন্ত আমরা কথা বলেছি যে আজকে যেহেতু কোর্টে মনে হয় তোলা না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তদন্ত কর্মকর্তা বলেছেন যে আরও বেশ কিছু তথ্য যাচাই করছেন, তারপরেই কিন্তু কালকে তাকে কোর্টে তোলা হতে পারে। এবং আরও কোনো মামলায় গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়েও কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এবং সবশেষে আজকে জি ধন্যবাদ আপনাকে। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে, এমন মন্তব্যই করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে
একথা বলেন তিনি। বৃহস্পতিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে এই বার্তা তার বলেন, একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন যাতে না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। মানবতা, ন্যায় বিচার, আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঐতিহ্য গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান। সেজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এনসিসির সংশোধিত প্রস্তাবে কাঠামোগত কিছু পরিবর্তন আনা হয়েছে, তবে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় ষষ্ঠ দিনের বৈঠকের শেষে একথা বলেন তিনি। বৈঠকে ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। কিছু দলের আপত্তি সত্ত্বেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে বলেও জানান আলী রিয়াজ। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি পঞ্চম সংশোধনী অনুযায়ী ও কমিশনের প্রস্তাব যোগ করা যেতে পারে মর্মে একমত, তবে এনসিসির সংশোধনী প্রস্তাবে একমত হতে পারেনি বিএনপি। এছাড়া একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এতে একমত হলেও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি না রাখার পক্ষে। তবে এই শর্তের ব্যাপারে কোনো মতামত দেয়নি কমিশন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনার সকলকে খানিকটা ছাড় দিতে হবে। কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই। আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম সংশোধনীতে যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। তিনি জানাবেন আমাদের এই ঐকমত্য কমিশনের যে বৈঠক সেটি চলছে, সেই ব্যাপারে আরও জানবো তার কাছ থেকে। আনোয়ার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি দীর্ঘক্ষণ ধরেই সেখানে রয়েছেন, বৈঠক হচ্ছে। আজকে সারাদিনে আসলে এই বৈঠক থেকে কি বেরিয়ে আসলো এবং বিএনপির যে বিষয়গুলোতে বা রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হতে পারেনি সেগুলোর ব্যাপারে আসলে সুনির্দিষ্ট কোনো আপত্তি জানিয়েছে কিনা? হ্যাঁ, প্রথমেই যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে এই যে বৈঠক আজকে যদি বলি তাহলে এই যে দ্বিতীয় পর্যায়ে তাতে করে আজকে ষষ্ঠ দিনের মতো আসলে এই বৈঠকটি হয়ে গেল। তো এখন এখানে অনেকগুলো বিষয় এসেছে খবরে, আপনি যেটি বলছিলেন আমি সেই কয়েকটি দিক ধরেই যদি আমি আপনাকে একটু বিশ্লেষণের জায়গায় যাই তাহলে বলতে হবে যে আজকে যে এজেন্ডাগুলো ছিল সেই এজেন্ডাগুলো কিন্তু মূলত এই যে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক শুরু হয়েছে, আগের যে 5টি দিন বৈঠক হয়েছে তাতে করে সেই এজেন্ডাগুলোই কিন্তু আজকে জায়গায় পেয়েছে, কিন্তু অমীমাংসিত যে কিছু দিকগুলো ছিল সেই দিকগুলোই মূলত সামনে এসেছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় আজকে যেটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে সংবিধান ও রাষ্ট্রের যে মূলনীতি, এই বিষয়ে আজকে এজেন্ডার প্রথমেই যে আলোচনাটি হয়েছে। তো সেইখানে আমরা দেখেছি যে মানে বৈঠক শেষ করে রাজনৈতিক দলের নেতারা বের হয়ে তাদের মতামত দিয়েছেন। আমরা এটাও দেখেছি যে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনিও বলেছেন। তবে এই ব্যাপারে আমি যদি এক বাক্যে বলি তাহলে এই সংবিধানের যে মূলনীতি তাতে করে আসলে খুব বেশি ঐকমত্যে পৌঁছানো যায়নি। এখানে কিছু বাম ঘরানা থেকে শুরু করে কিছু রাজনৈতিক দল তারা ৭২-এর যে সংবিধান সেই সংবিধানের যে মূলনীতি ছিল, অর্থাৎ আমরা দেখেছি যে ধর্মীয় নিরপেক্ষতা, সেই সঙ্গে সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই জায়গায় অনড় রয়েছেন। আমরা দেখেছি কয়েকটি বাম দল তারা একত্রভাবেই তারা সংবাদ সম্মেলন করে এমনটা জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই মূলনীতিতে বিএনপির পক্ষে যেটি বলা হয়েছে, অর্থাৎ যে পঞ্চম যে সংশোধনী ছিল সেই সংশোধনীতে যে মূলনীতি ছিল সেই জায়গাতে একমতে গিয়েছে বিএনপি, সমর্থন দিয়েছে এবং সেই সঙ্গে ঐকমত্য কমিশন থেকে যে প্রস্তাবনাগুলো রয়েছে রাষ্ট্রের মূলনীতি নিয়ে সেই মূলনীতিগুলো যোগ করা যেতে পারে এমন একটি মতামত কিন্তু জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি। তো এতে করে সর্বোপরি এই জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ তিনি বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা সামনের সপ্তাহে আরও বিস্তারিত এবং সুনির্দিষ্টভাবে তারা আলোচনা করতে চান, যাতে মোটামুটিভাবে সব দল ঐকমত্যে পৌঁছাতে পারে। এই একটা দিক গেল। এখন পরবর্তীতে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটি হচ্ছে যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিসি,
আজকের অন্যতম একটি প্রধান বিষয় এটি এই এনসিসি গঠনের এই একটি সংশোধিত প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে, যেটি আমরা একটু আগেই ডক্টর আলী রিয়াজ এবং বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই বিষয় দুটো নিয়ে কথা বলছিলেন। সেখানে যদি আমি আরেকটু আপনাকে একটু বিস্তারিত বলি তাহলে বলতে হবে যে অর্থাৎ এই জায়গাটি একটু নতুন আঙ্গিকে আসলো এনসিসি বিষয়টা। সেটি হচ্ছে যে এটি নামকরণ করা হয়েছে এরকম একটু সংশোধিত পরিবর্তিত প্রস্তাব অনুসারে সেটি হচ্ছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি এখন এই নামে এই কাঠামোটি গঠন হবে। তো এই জায়গাতে বিএনপির আপত্তি রয়েছে। আপনি যে প্রশ্নটি করেছিলেন সেই জায়গা থেকে আমরা দেখেছি এর আগেও যে বিষয়গুলোকে সামনে এনেছিল বিএনপি সেই বিষয়গুলো কিন্তু আজকে পুনরাবৃত্তি করেছে, অর্থাৎ এনসিসির বেলায় যেহেতু একটি সংশোধিত পরিবর্তিত প্রস্তাব কিন্তু কাঠামোগতভাবে কিন্তু এখন দ্বিমত রয়েই গেছে বিএনপির। তাতে করে বিএনপি বলছে যে এটি যদি এই কাঠামো পরিবর্তন করেও যদি এটি আসলে বাস্তবায়নের দিকে আসে তাহলে তাদের যে দিকগুলো রয়েছে অর্থাৎ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটি দুদক থেকে শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ স্বচ্ছ হবে এই মর্মেই কিন্তু আসলে মূলত এই প্রস্তাবনাটি জাতীয় ঐকমত্য কমিশন। তো সেই জায়গায় বিএনপি বলছে যে এটি করতে গেলে নির্বাহী বিভাগের যে ক্ষমতা সেটি অনেকটাই খর্ব হবে। সেই অনুযায়ী তাদের যে আপত্তির জায়গা এবং সেটি সমাধানের যে জায়গাটি তারা দিতে চাচ্ছেন সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আরও কঠোর স্বচ্ছতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসার জন্য সেইখানে আইন প্রণয়ন হতে পারে এবং যে বিদ্যমান আইনগুলো আছে সেই বিদ্যমান আইনগুলো আরও সংস্কার হতে পারে, অর্থাৎ একটা কঠোর জবাবদিহিতার মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আনা যেতে পারে এমন একটি প্রস্তাবনা কিন্তু তারা দিয়েছে। তাতে করে তারা আসলে এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানের যে কমিটি গঠন তাতেও কিন্তু একমত নয় বিএনপি। এই একটি দিক আছে। এখন প্রধানমন্ত্রীর যে মেয়াদ এই মেয়াদ প্রশ্ন আজকে আলোচনা হয়েছে। তাতে করে আমরা আগের যে বৈঠকগুলো হয়েছে সেখানে যে বিষয়টি আলোচনায় এসেছে কতবার প্রধানমন্ত্রী থাকবেন কয় মেয়াদে থাকবেন সেই বিষয়টি পাশ কাটিয়ে যে আলোচনাটি ঐকমত্য কমিশনে এসেছে একটি নতুন প্রস্তাব যদিও রাজনৈতিক দল এটি বলছে এই বিষয়টি আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে জীবদ্দশায় 10 বছরের বেশি থাকতে পারবেন না। এই মর্মেও কিন্তু আজকে আমরা একটু নতুন তথ্য সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই প্রস্তাবে একমত কিন্তু তাদের শর্ত আছে। শর্তটি হচ্ছে যেটি আপনি খবরেই বলছিলেন অর্থাৎ এই যে এখন এনসিসি সংশোধিত যে পরিবর্তিত প্রস্তাব অর্থাৎ এই যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে কমিটি গঠন এই কমিটি গঠন যদি হয় যদি এই কমিটি থাকে তাহলে তাদের শর্ত হচ্ছে তাহলে তারা এই জীবদ্দশায় একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবেন না এই মতে তারা একমত নয়। অর্থাৎ এই হচ্ছে তাদের শর্ত। অর্থাৎ এই যে সংবিধিবদ্ধ যে প্রাতিষ্ঠানিক যে কমিটি গঠন এটা রাখা যাবে না। বিএনপির যদি একদম সরাসরি যদি এইভাবে বলি আমরা এই ব্যাপারে তারা আসলে বলেছে যে এই একটা শর্ত আরোপ তারা করেছে। কিন্তু এই যে শর্তটি দেওয়া হলো আজকের এই বৈঠকে তাতে করে আমরা দেখেছি যে সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে এই বিষয়টি অধিকাংশ দল একমত পোষণ করেছেন, বিশেষ করে প্রধানমন্ত্রীর যে মেয়াদ জীবদ্দশায় 10 বছরের বেশি থাকতে পারবেন না তাতে করে শুধু এই বিএনপি একটি শর্ত আরোপ করেছে তাতে করে অন্যান্য দলগুলো একমত পোষণ করেছেন এমন একটি মতামত তিনি দিয়েছেন। তাতে করে আমরা সার্বিক দিক থেকে যদি বলি যে আসলে অনেকগুলো এজেন্ডা কিন্তু আজকেও উল্লেখিত ছিল দিনের শুরুতে কিন্তু সেই এজেন্ডাগুলোতে আসলে তারা আলোচনায় আর যেতে পারেনি। তো সেই হিসেবে আগামীকাল মুলতবি আছে এই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সামনের সপ্তাহে অর্থাৎ রবিবার থেকে ফের এই আলোচনা বৈঠক চলবে। তো সেইখানে এই যে কিছু বড় দাগে অমীমাংসিত বিষয়গুলো রয়েই গেল সেই বিষয়গুলো আবার আলোচনায় আসবে। তখন হয়তো দেখা যাবে যে আসলে কে কতটুকু এই ঐকমত্যে আসলে পৌঁছাতে পারলো, কোন দল কতটুকু আসলে রাজি হলো এই বিষয়টি দেখার জন্য আমাদেরকে নিশ্চয়ই আরও অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। আনোয়ার আপনাকে ধন্যবাদ। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে প্রাণহানি কমানো যেত। কমিশন বলছে এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে সংবাদ সম্মেলনে এসব তথ্যই জানান কমিশন প্রধান আলম ফজলুর রহমান। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বাহিনীর সে সময়কার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনকে হত্যা করা হয়। এই ঘটনার প্রায় 1.5 দশক পর ঘটনার পুনঃতদন্ত শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠন করা হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
কমিশনের লক্ষ্য পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা। 2009 সালের এই বিদ্রোহের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলে আসছিল ভুক্তভোগীরা। কমিশন প্রধান বলেন, পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন তদন্ত কমিটি চরম অবহেলা করেছে। রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। এই কমিশন মনে করে যে সময় মতো সামরিক ব্যবস্থা গ্রহণ করলে এই নৃশংস হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধ প্রতিরোধ করা যেত। বলেন, পিলখানা হত্যাকাণ্ডে এরই মধ্যে 158 জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়েছে, বাকি আছে আরও 50 জন। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কমিশন তদন্ত প্রতিবেদনের প্রাথমিক খসড়া তৈরি করেছে। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পুনঃ সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে। পলাতক আসামি আওয়ামী লীগ নেতা আজম ও জাহাঙ্গীর কবির নানক পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় লিখিত সাক্ষ্য দিয়েছেন বলেও জানান কমিশন প্রধান। পলাতক ব্যক্তিবর্গের সাক্ষ্য প্রদানের জন্য বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের অনেক হাসপাতালই প্রস্তুত নয় করোনার নতুন ধরন মোকাবিলায়। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, এই ভাইরাসের বিস্তারকে সামাল দিতে আগাম প্রস্তুতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের স্বাস্থ্যসেবা জনস্বাস্থ্য কেন্দ্রিক না হয়ে হাসপাতাল কেন্দ্রিক হয়ে পড়েছে, তাই স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ প্রয়োজন, এমনটাই মনে করছেন তারা। দেশে নতুন করে করোনার সংক্রমণে চলতি বছর শনাক্তের সংখ্যা 450 ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল, মুগদা ও কুর্মিটোলা হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি খুলনা, ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে ব্যবস্থা। পরিস্থিতি বিবেচনায় জোরদার তৎপরতার কথা বলছেন কর্মকর্তারা। হসপিটাল প্রিপারেশনের মধ্যে 1 নম্বর কিট সরবরাহ করা, 2 নম্বর হসপিটালগুলো রেডি রাখা, বেড আইসোলেট করা, প্লাস অক্সিজেন সরবরাহটা নিশ্চিত করা। আমরা এখন যে প্রিপারেশন নিচ্ছি সেটা অ্যাডভান্স প্রিপারেশন। গত বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় 4600 করোনা রোগী হয়েছে। এইবার তো গতবার কেস অনেক কম। বিশেষজ্ঞরা মনে করেন, করোনা মোকাবেলায় তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। করোনা নিয়ে হাসপাতালগুলোর তো অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ করোনা তো আমরা মোকাবেলা করেছি। প্রশিক্ষিত চিকিৎসক, নার্স সেখানে আছে এবং প্রত্যেকটা হাসপাতালে অবশ্যই একটা রোগীকে পৃথক করে রাখার আইসোলেশন ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশে হচ্ছে রোগী অনুপাতে মৃত্যুর হার সর্বোচ্চ বিশ্বে, এটা কিন্তু গ্রহণযোগ্য না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করতে হবে। চলমান সংকট সামাল দিতে 4টি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, তবে এখনও তাদের কাজ শুরু হয়নি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন অনিয়মের অভিযোগে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুদকরা। রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়ার ট্রলি ব্যবহারে টাকা আদায়, অ্যাম্বুলেন্স সেবায় দৌরাত্বের প্রমাণও পায় তারা। চট্টগ্রাম মেডিকেল থেকে আটক করা হয়েছে 21 জনকে। প্রত্যন্ত অঞ্চল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত দালাল চক্র। কমিশনের বিনিময়ে রোগী পাঠানো হতো বিভিন্ন বেসরকারি হাসপাতালে। গত 1 সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। অবশেষে 21 জনকে ধরা হয় হাতে নাতে। দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই, এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই, সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে। প্রতিদিন 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা নেন এই হাসপাতালে। এ ধরনের অভিযান নিয়মিত চান দালাল ও প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারণার শিকার রোগী ও স্বজনরা। ফার্মেসির দোকানগুলো আছে, এখানে ফার্মেসির দালাল চক্র। আর একটা হচ্ছে এখানে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স একটা দালাল চক্র। দালাল নির্মূল করার জন্য আমরা র্যাব 7-এর সহযোগিতা এবং ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় আজকের এই যে অভিযান। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত চালানো এই অভিযানে মিলেছে বেশ কিছু অনিয়মের প্রমাণ। রোগীদের ওয়ার্ডে নিয়ে যাওয়ার ট্রলির ব্যবহারে টাকা আদায়, অ্যাম্বুলেন্স সেবায় দৌরাত্বের প্রমাণ পেয়েছে দুদক। কর্মরত কর্মচারীদের মাঝে তারা ট্রলি বহন করে এবং তাদের দৌরাত্ম্য লক্ষ্য করেছি এবং
অ্যাম্বুলেন্স সেবার বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরত্ব লক্ষ্য করেছি। আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবরে আমাদের প্রতিবেদন দাখিল করব। এ ব্যাপারে কমিশনের প্রতিবেদন পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। গুরুতর আবাসন সংকটে দেশেরা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কলেজের 3টি হলের অবস্থায় শোচনীয়। এর মধ্যে সবচেয়ে নাজুক শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল। এই হলের 4র্থ তলার প্রতিটি রুম যেন এক একটি মৃত্যুকূপ। শিক্ষার্থীদের শঙ্কা যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কলেজ। হলে উঠতে পারেনি সবশেষ ভর্তি হওয়া ব্যাচের শিক্ষার্থীরা। সময় পেরিয়ে গেলেও শুরু হয়নি ক্লাস। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে প্রায় 1 মাস ধরে ক্লাস বর্জন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সবশেষ এ দাবিতে শনিবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা মেডিকেল কলেজ। সেই সঙ্গে শিক্ষার্থীদের রবিবার দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। তবে কোনো শিক্ষার্থী হল ছেড়ে যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা। ঢাকা মেডিকেল কলেজে মেয়েদের একটি সহ আবাসিক হল রয়েছে 3টি। এর মধ্যে সবচেয়ে নাজুক শহীদ ডাক্তার ফজলে রাব্বি হল। সরজমিনে দেখা যায় পলেস্তরা খসে রড বেরিয়ে আছে। এছাড়া দেয়াল ভাঙাচোরা, ভবনের কলামগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। সবশেষ মে মাসে এই ভবনেই পলেস্তরা খসে আহত হন এক শিক্ষার্থী। শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের মূল ভবনের 4র্থ তলাকে পরিত্যক্ত ঘোষণা করলেও এখনও সেখানে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন শিক্ষার্থীরা। 35 নম্বর রুমে 335, ওইখানে আর কি গত 3 দিন আগে উপর থেকে সিলিং ভেঙে পড়ছে এবং রুমে রোকও ছিল। যেহেতু সিলিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে আর পিলারের অবস্থাও অনেক বেগতিক, তো মনের ভিতরে আতঙ্ক নিয়ে আমরা আসলে রুমে এখনো বসবাস করতেছি। এমন দুরবস্থার কারণে সবশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাই হলে উঠতে পারেননি। এমনকি সময় পেরিয়ে গেলেও তাদের ক্লাস শুরুই হয়নি। আমাদের হাতে নতুন হলের বিষয়ে একটা রূপরেখা এসেছে। স্যারেরা K82 ব্যাচের জন্য কিভাবে আবাসনের ব্যবস্থা করছেন। যে আমরা যেহেতু এই ঝুঁকিপূর্ণ ভবনে আর কতদিন বসবাস করব, আমাদের নবাগত ব্যাচ আসছে, ওদেরকেও আমরা ঝুঁকির মধ্যে কেন রাখবো। শিক্ষার্থীরা জানান জীর্ণশীর্ণ হলের একটি কক্ষে থাকেন 4 থেকে 5 জন। তাদের সংখ্যা যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের দুর্ঘটনা। 4 তলার সিলিং যেমন ধসে পড়ে তেমনি 2 তলার সিলিং ধসে পড়ে। 4 তলাটা খালি করে বিভিন্ন যে রুম আছে সেখানে গাদাগাদি করে প্রায় দেওয়া হচ্ছে, এরকম অবস্থা। পরিবেশ এখনো আছে, যেহেতু এখন আমাদের অনেকেই শিফট করেনি এখান থেকে। অধ্যক্ষ জানান শিক্ষার্থীদের ঝুঁকির কথা বিবেচনা করে আবাসনের সাময়িক বিকল্প ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই এই বিল্ডিংগুলো উন্নতি হোক, আমরাও এই ভঙ্গুর অবস্থার ভিতরে থাকতে চাই না। তাদের একটা আশু সমাধান চাই যে আজকেই তাদের একটা হোস্টেলে না, যেটা বাস্তবিক পক্ষে আসলে সম্ভব না। তারা একাডেমিক কাউন্সিল একটা সর্বোচ্চ বডি, তাদের সিদ্ধান্তে তারা আমাদেরকে সহযোগিতা করে আমরা দ্রুত একাডেমিক কার্যক্রমে ফিরে আসবো এই আশা করছি। তেজগাঁও ঢাকা মেডিকেল কলেজের 3টি আবাসিক হলই বসবাসের অনুপযোগী। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বাস করছেন সেখানে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন, এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। ছোট্ট ভূখণ্ডের বাংলাদেশের দক্ষিণ প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে সুন্দরবন। সেই পরম বন্ধুকে দূষিত করে তোলা হচ্ছে বুঝে না বুঝে। মানবসৃষ্ট দূষণ থেকে রক্ষা করতে না পারলে একসময় বিলীন হয়ে যাবে সুন্দরবন। তাই সবাইকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হচ্ছে সব দিক থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর সুন্দরবনে যান অনেক দেশি বিদেশি পর্যটক। পাশাপাশি জীবিকার জন্য বনে যেতে হয় অনেককে। এই যাতায়াতে বুঝে না বুঝে প্লাস্টিক, পলিথিন ফেলে বনের পরিবেশের নানা ক্ষতি করেন অনেকে। এছাড়াও বিষ টোপ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা, নৌযানের কারণে শব্দ দূষণ, শিল্প কারখানার জন্য পানি দূষণ সহ নানাবিধ মানবসৃষ্ট দূষণে বনের পরিবেশ ও প্রতিবেশ ঝুঁকির মধ্যে পড়ছে। শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ সহ যত রকমের দূষণ আছে সবই কিন্তু এখন সুন্দরবনে চলছে। বিষ দিয়ে মাছ ধরা সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট, ধ্বংস করার ক্ষেত্রে এটা একটি বড় ভূমিকা পালন করছে। দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার কথা বলছেন জেলা প্রশাসক। যারা পর্যটক যাচ্ছেন তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। মোবাইল কোর্ট চালানো হচ্ছে। আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে আমাদের বন বিভাগের যে বাহিনী আছে তারা সতর্ক আছে।
দায়িত্বশীল সবাইকে একসঙ্গে কাজ করে মানব সৃষ্ট ক্ষতি কমিয়ে এনে বনের সুরক্ষার কথা বলছে বন বিভাগ। সুন্দরবনকে রক্ষার ব্যাপারে পরিবেশ অধিদপ্তর কাজ করবে বলে বন বিভাগ আশা করে এবং বন অধিদপ্তর অবশ্যই এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই পরিবেশ অধিদপ্তরের সাথে কিংবা অন্যান্য অধিদপ্তরের সাথে অবশ্যই করবে। কঠোর ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখার কথা বলেন বিভাগীয় কমিশনার। পলিথিন এবং প্লাস্টিক যাতে সবাই বর্জন করে এবং এগুলি যাতে সঠিক স্থানে সংরক্ষণ করে এবং ভবিষ্যতে যাতে পলিথিনকে ব্যবহার করতে না পারে এই চেষ্টাটাই থাকবে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বন নিজেই পুষিয়ে নিতে পারলেও মানবসৃষ্ট ক্ষতি বনের পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। ডিবিসি নিউজ ডেস্ক। 12 দিনের তুমুল আকাশ যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরান ইসরায়েলের মধ্যে এরই মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। তবে এই কদিনের পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে দুদেশই। ইরান বা ইসরায়েল কার ক্ষতি কতটা সেটা এখন স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। গেল 13 জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা শুরু। জবাবে পরদিন থেকে ইসরায়েলে পাল্টা ব্যবস্থা নেয় ইরান। নিজেদের শক্তিমত্তা প্রমাণে সর্বোচ্চ শক্তি প্রয়োগে মরিয়া হয়ে ওঠে দুই পরাশক্তি। সংঘাতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী, বেসামরিক নাগরিক সহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 4700-র বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিভিন্ন পরমাণু স্থাপনা ও সামরিক বেসামরিক স্থাপনাও। সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোশুয়া জারকারের দাবি, বিজ্ঞানীদের পুরো দল নিশ্চিহ্ন হওয়ার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। তবে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, কর্মসূচি কিছুটা পেছানো গেলেও কখনোই শেষ করা যাবে না। যুদ্ধবিরতির আগে সংঘাতের মধ্যেই ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, দেশটির পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে তা অস্বীকার করেছে তেহরান। এদিকে ইরানি হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামরিক বা বেসামরিক মৃতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত ক্ষতি বেশি হয়েছে ইসরায়েলের। ইরানি হামলায় বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ইসরায়েলের সড়ক ও মেডিকেল কলেজ হাসপাতাল। হামলা হয়েছে আইডিএফ-এর স্থাপনা, গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। 2 দফা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। তেল আবিব সহ কয়েকটি শহরে মিলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই হঠাৎই তেল আবিব তেহরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে। তবে এই যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্লেষকরা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। মার্কিন মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যে আপাতত চলছে যুদ্ধবিরতি। তবে প্রশ্ন উঠেছে, এই সংঘাত থেকে কার কি লাভ হলো? খামেনি নাকি নেতানিয়াহু? কোন পক্ষ হয়েছে আরও শক্তিশালী? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই বা কি পেল? খুঁজে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর। 12 দিনের ইরান ইসরায়েলের সংঘর্ষে নিজ নিজ ভূখণ্ড থেকে চলে পাল্টাপাল্টি হামলা। ইরানকে কাবু করতে যুক্তরাষ্ট্রও যোগ দিলে উল্টে যায় পাশার দান। ফলে খামেনিকে বাগে আনার বদলে নাস্তানাবুদ হয় নেতানিয়াহু নিজেই। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে আদৌ কোনো ক্ষতি করতে পেরেছে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এ কর্মসূচির ধ্বংসের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ব্যর্থ হয়নি নেতানিয়াহু। বন্ধু রাষ্ট্রকে এগিয়ে রাখতে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো বাদে ইসরায়েলকে তেমন কোনো সহায়তা করেনি ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামলা চালানোর পরেও ট্রাম্প বহুবার বলে আসছিলেন, ইরানের সাথে চুক্তিতে যেতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে একই টেবিলে থাকবে ইসরায়েল। এতে বোঝা যায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা দিয়েছে মূলত নিজের স্বার্থে এবং উপসাগরীয় মিত্রদের খাতিরে। তেল আবিবের ধারণা ছিল বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডারদের হত্যা করলে দেশটির সরকার বিরোধীরা খামেনির বিপক্ষে অভ্যুত্থান করবে। অথচ ফল হয়েছে উল্টো। ইসরায়েলি হামলা বরং দলমত নির্বিশেষে সবাইকে এক করে তোলে। শত শত ইরানির মৃত্যুর পরেও জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির।
সবশেষ কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর তেহরানের বিরুদ্ধে সুর আরও পাল্টে যায় যুক্তরাষ্ট্রের। সবাইকে অবাক করে ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। বরং ইরানে যেন আর হামলা না চালানো হয় এই বিষয়ে কড়া ভাষায় সতর্ক করেন ইসরায়েলকে। এতে খোলাসা হয় ইরানের বিরুদ্ধে মিত্র ইসরায়েলের লক্ষ্য পূরণ কোনো সাফল্য বয়ে আনবে না যুক্তরাষ্ট্রের। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে কল্পনাতীত ক্ষয়ক্ষতি দেখেছে ইসরায়েল। এরই মধ্যে মজুদ ফুরিয়ে এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের। একই সাথে স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। ফলে মূল উদ্দেশ্য ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ ও শাসন ব্যবস্থার পরিবর্তন কোনোটি করতে পারেনি ইসরায়েল। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে